তো আমরা আজকে শুরু করব টাইপস অফ রিভেট। তো বেসিক্যালি টাইপস অফ রিভেট বলতে গেলে তার আগে আমাকে জানতে হবে যে রিভেটের প্রকারভেদ কত রকমের হয়। ওকে, তাহলে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা রিভেটের ক্লাসিফিকেশনের কথা বলা হয়েছে। আগের দিন আমরা ক্লাসিফিকেশন করেছিলাম রিভেটের প্রসিডিওরের বেসিসে। আজকে আমরা সেগুলোর ক্লাসিফিকেশন করব অন দ্য বেসিস অফ দেয়ার হেড, অন দ্য বেসিস অফ দেয়ার শেপ অফ দ্য হেড। আচ্ছা, তো অন দ্য বেসিস অফ হেড বলতে এখানে হেডের শেপের কথা বলা হয়েছে। তো এখানে আমরা বিভিন্ন রকম রিভেটের নাম দেখতে পাচ্ছি। একে একে এই জিনিসগুলো আমরা জানবো যে এগুলো বাস্তবে কি রকম টাইপের হয়। তো যদি একদম প্রথমে আমরা চলে যাই, সাপোজ আমরা একদম প্রথমে গেলাম, তো প্রথমে আমরা গিয়ে দেখতে পাবো এই কয়েকটা রিভেটের ছবি। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের রিভেটের ছবি দেওয়া রয়েছে। আমি এখানে কয়েকটা দেখিয়েছি, বাকিগুলো রয়েছে। যেমন এখানে আমি এই একটা রিভেটের ছবি দেখতে পাচ্ছি, যেটা আগের পিডিএফে আমরা দেখতে পেয়েছিলাম। এটাকে বলা হচ্ছে স্ন্যাপহেড রিভেট। তো স্ন্যাপহেড রিভেটের বৈশিষ্ট্য কি রয়েছে? স্ন্যাপহেড রিভেটের যে মাথাটা রয়েছে, অর্থাৎ যে হেড পোর্শনটা রয়েছে, সেটা হয় হেমিস্ফেরিক্যাল শেপের। এখানে আমরা একটা স্ন্যাপহেড হেডের ছবি দেখতে পাচ্ছি, যার মাথাটা হচ্ছে আমাদের হেমিস্ফেরিক্যাল আকারের। আমি আগের দিনই বলেছিলাম যে এই যে হেড পোর্শনটা রয়েছে, যদিও আমরা অ্যাকচুয়ালি দেখি এটাকে মনে হচ্ছে 2D ফিগারে, যে এটা একটা সেমি সার্কুলার একটা ফিগার বা সেমি সার্কুলার প্রজেকশন, বাট ইন অ্যাকচুয়াল এটা হচ্ছে একটা আমাদের হেমিস্ফেরিক্যাল শেপের। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্যান হেড রিভেট। প্যান হেড রিভেট কাকে বলা হয়? প্যান হেড রিভেটের মাথাটা আমরা দেখতে পাবো, যদি এখানে দেখি একটা প্যান হেড রিভেটের ছবি দেখানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো প্যান হেড যে রিভেটের মাথাটা রয়েছে সেটা অনেকটা প্যানের মতন দেখতে। না, আমরা যে ফ্রাইং প্যানে রান্না বান্না করি সেই প্যানের মতন দেখতে। প্যান হেড রিভেট, এই যে এখানে একটা দেখা যাচ্ছে ছবি, যেখানে মাথাটা দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে একটি মানে বাটির মতন, উল্টোনো বাটির মতন। তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্যান। উল্টোনো বাটিকে আমরা ইংলিশে প্যান বলে থাকি। তো এই জায়গার থেকে বা এই কনসেপশন থেকে এই নাম এসেছে প্যান হেড রিভেট। নেক্সট আমাদের যে টাইপের রিভেট রয়েছে সেটি হলো মাশরুম হেড রিভেট। মাশরুম হেড রিভেটের আমরা দেখতে পাচ্ছি মাথার যে বা হেড যে পোর্শনটা রয়েছে তার শেপটি অনেকটি মাশরুমের আকৃতি, এই জন্য এটাকে বলা হয় মাশরুম হেড রিভেট। তো মাশরুম হেড রিভেটের যদি আমরা ছবি দেখি, অ্যাকচুয়াল 3D ফিগার, তাহলে আমরা দেখতে পাবো এরকম। এই যে এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি অনেক সময় এটা আমাদের মাশরুম আকৃতির হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় মাশরুম হেড রিভেট। ওকে, তো এর মাথাটা দেখতে পাচ্ছি ছাতুর আকৃতির, বা আমাদের যেটা মাশরুম হয় সেই আকৃতির বলে এই নামকরণ করা হয়েছে। নেক্সট আমাদের হলো কাউন্টার সাংখ্যের রিভেট। আচ্ছা, কাউন্টার সাংখ্যের রিভেট কথাটি বলার আগে যেটা আমাদের মনে রাখতে হবে, যে সাং কথাটার অর্থ হলো শঙ্কু। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শঙ্কুর প্রজেকশন বলতে আমরা কিরকম দেখছি। অ্যাকচুয়ালি একটি শঙ্কু হচ্ছে এই ধরনের একটি আমাদের আকৃতির প্রজেকশন। এই ধরনের একটি জিনিসকে আমরা বলি শঙ্কু। তো এটাকেই যদি আমরা উল্টে দিই, অর্থাৎ যদি আমাদের খানিকটা এটাকে বলা হয়, জেনারেলি এটার নাম হয়ে যায় আমাদের শাঙ্খ। এটিকে বলা হয় শাঙ্খ। আচ্ছা, এইটিকে যদি আমরা উল্টে ফেলি, অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে ঠিক আপসাইড ডাউন করে নিই, তাহলে এটাকে আমরা বলতে পারবো, এখানে দেখতে পাচ্ছি লেখাটাও সঙ্গে সঙ্গে উল্টে গেছে। তো আগেরটাকে যদি শাঙ্খ বলা হয়, এটাকে আমরা বলতে পারবো কাউন্টার শাঙ্খ। এটাকে বলা হয় কাউন্টার শাঙ্খ।
তো আমরা যে রিবেটটা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে রিবেটের ছবিটা দেখানো হয়েছে সেখানে এই মাথাটিও দেখো কাউন্টার শাঙ্ক আকৃতির বা উল্টোনো শঙ্কুর মতন দেখতে পাচ্ছি। এই কারণে এটাকে বলা হচ্ছে কাউন্টার শাঙ্কের রিবেট। আচ্ছা, এর যদি আমরা বডি দেখতে চাই কিরকম ভাবে এর বডিটা থাকে, অ্যাকচুয়ালি এটা 3D ফিগার, তো সেজন্য খানিকটা এই ধরনের দেখা যাবে। এই পোর্শন থেকে আমাদের মোটামুটি ভাবে একটা বডি আমরা কল্পনা করে নিতে পারি, এরকম ভাবে বডি আমরা কাউন্টার শাঙ্কের রিবেটের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি। এটা একটা সলিড সেকশন দেখানো হয়েছে at the rear end of কাউন্টার শাঙ্কের রিবেট। তো এটার বৈশিষ্ট্য কি রয়েছে কাউন্টার শাঙ্কের রিবেটকে যখন আমরা রিভেটিং করি উইথ দ্য হেল্প অফ কাউন্টার শাঙ্কের রিবেট, তো এটা আমরা যদি দেখি যে এটা 2D ডাইমেনশনাল ফিগার যেটা ছিল সেই ফিগারের মধ্যে যদি আমরা দেখতে পাই যেটা এখানে দেওয়া রয়েছে, তাহলে আমরা একটু ভালো করে নোট করলে দেখতে পাবো যে প্লেটের মধ্যে এই কাউন্টার শাঙ্কের রিবেটটি বসানো থাকে সেটি অনেকটা লিকুইড জয়েন্টের মতন বিহেভ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্লেটের মধ্যে একটা সলিড সেকশনের মধ্যে একটা কাউন্টার শাঙ্কের রিবেটকে বসিয়ে দেখানো হলো। এটাকে হ্যাচিং করে আমরা দেখাতে চাইছি যে এটি একটি সলিড সেকশন। তো এখানে একটা সলিড সেকশন আমরা দেখিয়েছি। সলিড সেকশনকে প্রজেক্ট করার জন্য আমরা এখানে আলাদা করে আমাদের ডিফাইন করার জন্য এগুলো আমরা হ্যাচ লাইন ইউজ করলাম। তো দেখতে পাচ্ছি যে হেড পোর্শনটি রয়েছে সেটি কাউন্টার শাঙ্ক শেপের হওয়ার কারণে এক্স্যাক্টলি আমাদের যে প্লেটটি থাকে তার সাথে প্রপার অ্যালাইনমেন্টে বসে যায়। এর ফলে একটা বিশেষ সুবিধা হয়, এর মধ্যে দিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কোনো বাইরের থেকে কোনো ধরনের ফ্লুইড ভেতরে এসে ঢুকতে পারবে না, ঠিক আছে। তার ফলে এই যে জয়েন্টটা আমরা অ্যাচিভ করতে পারলাম এখান থেকে, সেটাকে আমরা বলতে পারবো একটি লিক প্রুফ জয়েন্ট। তো কাউন্টার শাঙ্কের রিবেট জেনারেলি লিক প্রুফ জয়েন্টের কারণে ইউজ করা হয়, বা যেখানে আমাদের লিক প্রুফ জয়েন্ট দরকার পড়ে সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এর ইউজেস গুলো কোথায় হয়, তাহলে অবশ্যই হবে যেসব জায়গায় লিক প্রুফ জয়েন্ট আমাদের দরকার পড়ে সেসব জায়গায় এগুলো ইউজ হয়। যেমন কি শিপ বিল্ডিং পারপাসেস, আমরা জানি শিপ হাল এগুলো জেনারেলি জলের নিচে সাবমার্জ অবস্থায় থাকে, তো ওই সেই পোর্শনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য আমরা কাউন্টার শাঙ্কের রিবেটের ব্যবহার করতে পারি। অথবা ট্যাঙ্কার্স, ঠিক আছে, অয়েল ট্যাঙ্কার্স বলতে পারি, বা যে কোনো ধরনেরই ট্যাঙ্কার্স বলতে পারি যেখানে লিক প্রুফ হওয়া চলবে না, অথবা বয়লারের মধ্যে আমরা এই ধরনের রিবেটিং কিন্তু করে থাকি। অনেক সময় আমরা বালতির মধ্যেও আমাদের যে ওয়াটার বাকেট থাকে টিনের, সেগুলোর মধ্যেও এটা দেখতে পারি। তো এখানে কাউন্টার শাঙ্কের রিবেটের আরো কয়েকটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে। বেসিক্যালি কিসের বেসিসে ক্লাসিফিকেশনটি করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কাউন্টার শাঙ্ক দেখতে পাচ্ছি এর ভেতরে একটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। বাস্তবে এটি একটি 2D অ্যাঙ্গেল বলে মনে হলো, ইন অ্যাকচুয়াল এটা কিন্তু একটা 3D অ্যাঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3D অ্যাঙ্গেল এই কিন্তু ভেতরে জেনারেট করছে, ঠিক আছে। এই 3D অ্যাঙ্গেলটি এক্স্যাক্টলি কত ডিগ্রি হবে তার উপর বেসিস করে এই কাউন্টার শাঙ্কের রিবেটটিকেও ফার্দার আমরা বিভিন্ন ক্লাসে ক্লাসিফিকেশন করতে পারি। যেমন এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে কাউন্টার শাঙ্কের রিবেট 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি কাউন্টার শাঙ্কের রিবেট। আমি যে আগে ছবিটি দেখালাম সেই ছবিতে দেখো 120 ডিগ্রি দেখানো রয়েছে, তাহলে এটাকে বলা যেতে পারে কাউন্টার শাঙ্কের রিবেট উইথ 120 ডিগ্রি। ওকে, নেক্সট যেটা রয়েছে আমাদের কাউন্টার শাঙ্কের রিবেট 90 ডিগ্রি। এটা আগের মতন এক্স্যাক্টলি সেম, খালি ডিফারেন্স একটাই যে এর যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা থাকে বা সলিড অ্যাঙ্গেল যেটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। 120 ডিগ্রি আগেরটাতে ছিল, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এই কারণে এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট কাউন্টার শাঙ্কের 90 ডিগ্রি। নেক্সট দেখো একই জিনিস রয়েছে এখানে, দেখো রয়েছে ফ্ল্যাট কাউন্টার শাঙ্কের 60 ডিগ্রি। ফ্ল্যাট কাউন্টার শাঙ্কের 60 ডিগ্রি তো এক্স্যাক্টলি একই ধরনের, খালি এর যে ইন্টারনালের যে সলিড অ্যাঙ্গেলটা রয়েছে, ইন্টারনাল সলিড অ্যাঙ্গেলটা সেটা 120 বা 90 এর বদলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এই কারণে একে বলা হচ্ছে ফ্ল্যাট কাউন্টার শাঙ্কের 60 ডিগ্রি। আচ্ছা, এখানে ফ্ল্যাট শব্দটা কেন ব্যবহার করলাম, কারণ পরবর্তীকালে যে আমরা যে জায়গাটা চলে আসব সেটা হচ্ছে রাউন্ড কাউন্টার শাঙ্কের রিবেট। রাউন্ড কাউন্টার শাঙ্কের 90 ডিগ্রি বলেছে, বা রাউন্ড কাউন্টার শাঙ্কের 60 ডিগ্রি বলা হয়। তো এখানে দেখো এখানেও একটা রাউন্ড কাউন্টার শাঙ্কের একটা শাঙ্ক আমাদের দেখিয়েছে, কাউন্টার শাঙ্কের রিবেট দেখানো হয়েছে।
কিন্তু এখানে একটা এক্সট্রা আমাদের প্রজেকশন অ্যাড করা হয়েছে। দেখো এখানে একটা হেমি সার্কুলার একটা প্রজেকশন আমাদের কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে মাথাতে, ঠিক আছে। যদি এটা আমরা 3D তে দেখতে চাই তাহলে খানিকটা আসবে এইভাবে। তো খানিকটা এই ধরনের দেখতে পাবো। হ্যাঁ দেখো এই ক্ষেত্রে আমরা দেখো এই যে মাথার পোর্শনটা রয়েছে, এই মাথার পোর্শনটা স্লাইটলি একটা, এখানে তো আমাদের কাউন্টার সাংকেডের মতন রয়েছে একটা কাউন্টার সাংক, তার সাথে সাথে দেখো মাথার উপরে একটা আমাদের হেমি সার্কুলার একটা প্রজেকশন রয়েছে, ঠিক আছে। তো এই অর্ধ গোলাকার প্রজেকশনটা থাকার কারণেই এটাকে বলা হচ্ছে, এটা তো কাউন্টার সাংকেডই বলা যাবে, কিন্তু কাউন্টার সাংকেডের একটা এটা মডিফাইড আমাদের একটা ভার্সন, যেটাকে আমরা বলতে পারছি রাউন্ড কাউন্টার সাংকেড রিভেট। কারণ এর মাথাতে এই ধরনের একটি হেমি একটা আমাদের স্পেরিক্যাল প্রজেকশন থাকছে, এই কারণে একে বলা হচ্ছে রাউন্ড কাউন্টার সাংকেড রিভেট। এবং এর ভিতরের কোণটি যেহেতু 60 ডিগ্রি রয়েছে, অর্থাৎ সলিড অ্যাঙ্গেলটি যেহেতু 60 ডিগ্রি রয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি যেহেতু 60 ডিগ্রি রয়েছে, এই কারণবশত এটাকে বলা হচ্ছে রাউন্ড কাউন্টার সাংকেড উইথ 60 ডিগ্রি। নেক্সট আমরা যে রিভেটটায় আসবো সেটি হলো মাশরুম হেড রিভেট। মাশরুম হেড রিভেট আমি অলরেডি বললাম যে মাশরুম হেড রিভেটটি এই কারণেই বলা হয় কারণ এর মাথার যে শেপটি রয়েছে সেটি অনেকটি মাশরুম শেপের হয়ে থাকে। নেক্সট যে আমাদের শেপটি রয়েছে সেটি হচ্ছে স্টেপল হেড রিভেট। দেখো আমি একটা পিডিএফ এ দেখিয়েছি এখানে স্টেপল হেড রিভেটের ছবি। স্টেপল হেডের রিভেটের মাথাটি এরকম কনিক্যাল শেপের হয়ে থাকে, এই কারণে এটাকে বলা হয় স্টেপল হেড রিভেট। এবং একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে যে এর যে নিচের পোর্শনটি রইলো সেই পোর্শনটি অনেকটি আমাদের কিন্তু কাউন্টার সাংকেড রিভেটের মতনই, ঠিক আছে, এর সাথে আইডেন্টিক্যাল হয়। তো এই কারণে এটাকেও আমরা লিক প্রুফ জয়েন্টের জন্য ইউজ করতে পারি, বা আরো ভালো কথায় যদি আমরা বলি এটি আমাদের কাউন্টার সাংকেড রিভেটেরই ফার্দার আমাদের মডিফিকেশন। এই যে পোর্শনটি রয়েছে এটি আমাদের দেখো একইভাবে এক্স্যাক্টলি কাউন্টার সাংকেড রিভেটের মতনই কিন্তু কাজ করছে। তো এই জায়গায় যদি আমি প্লেটটি বসাই, কোনো একটি প্লেট বসাই, দেখো এক্ষেত্রেও কিন্তু যেটা আমাদের জয়েন্ট প্রোভাইড করবে সেটি হবে একটি লিক প্রুফ জয়েন্ট। এক্ষেত্রে এটি একটি লিক প্রুফ জয়েন্ট কিন্তু আমাদের প্রোভাইড করতে সক্ষম হবে। তো এটিকে বলা হয় স্টেপল হেড রিভেট। আচ্ছা, আমরা এবারে নেক্সট রিভেটের টাইপে বা ক্লাসিফিকেশনে যাব, সেটি হলো এলিপসয়েড হেড রিভেট। এলিপসয়েড হেড রিভেট যে পোর্শনটি রয়েছে এলিপসয়েড হেড রিভেটে জেনারেলি আমরা এখানে একটি হেড দেখতে পাচ্ছি, এলিপসয়েড হেড, যার মাথাটি অনেকটি এলিপ্টিক্যাল আকারের হয়ে থাকে। এলিপ্টিক্যাল আকারের এবং নিচের যে পোর্শনটি রয়েছে সেটি অনেকটি আমাদের কাউন্টার সাংক হেডের মতন আমাদের আইডেন্টিক্যাল হয়। তো বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবে এটাও লিক প্রুফ জয়েন্ট তৈরি করতে ইউজ করা হবে। তো এটাকে বলা হয় এলিপসয়েড হেড রিভেট। তো একটা খেয়াল করার মতন বিষয় হচ্ছে এটি কিন্তু সেমি স্ফেরিক্যাল এক্স্যাক্টলি শেপের হবে না, এটা কিন্তু একটু সামান্য ধরনের এলিপ্টিক্যাল শেপের হতে পারে বা উপবৃত্তাকার আকারের হয়ে থাকবে। নেক্সট আমাদের যে রিভেটটি রয়েছে সেটি হলো আমাদের কনিক্যাল হেড বা কনয়েডাল হেড রিভেট। কনিক্যাল বা কনয়েডাল হেড রিভেট কাকে বলা হবে? দেখো এখানে মাথাটি অনেকটা আমাদের এরকম একটি ডোম টাইপের রয়েছে এবং একটা যেন উল্টোনো কোণের মতন রয়েছে, ঠিক আছে, বা শঙ্কু টাইপের রয়েছে। এই কারণবশত এটাকে বলা হচ্ছে কনিক্যাল হেড রিভেট। অনেকটা কোণ আকৃতির রয়েছে কিন্তু সিম্পলি একটু আমাদের স্মুথ করা রয়েছে, তো এটিকেও বলা হচ্ছে কনিক্যাল হেড রিভেট। এর যে রেয়ার পোর্শনটা বা নিচের পোর্শনটা রয়েছে সেটাও দেখো অনেকটা আইডেন্টিক্যাল টু কাউন্টার সাংকেড রিভেট। এই কারণে এই জয়েন্ট, এটাও যে আমাদের জয়েন্টটা প্রোভাইড করবে সেটাও হবে লিক প্রুফ জয়েন্ট। ওকে, আমাদের নেক্সট রিভেট হচ্ছে ফ্ল্যাট হেড রিভেট। এটা সবথেকে সিম্পলিয়েস্ট ফর্ম অফ রিভেট। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাট হেড রিভেটের ছবি, যেখানে এর মাথাটা একদম ফ্ল্যাট রয়েছে। যদি আমরা 3D তে দেখতে চাই তাহলে খানিকটা এই ধরনের দেখাবে। এটা নয়, এটি আমাদের কাউন্টার সাংকেড রিভেট। ফ্ল্যাট হেড রিভেটের ছবিটি অনেকটি এরকম হবে। দেখো এখানে দুটো পজিশন থেকে দেখানো হয়েছে, নিচ দিক থেকে যে এটি ফ্ল্যাট সেটি বোঝা যাচ্ছে এবং সাইড দিক থেকেও এটা চ্যাপ্টা টাইপের বা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট হেড রিভেট। ওকে,
তাহলে নেক্সট আমরা যেটা এগুলো আমাদের বেসিক্যালি ছিল ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দেয়ার হেড। দেখো এখানে এই পিডিএফটার মধ্যে আমি সমস্ত ছবিগুলো দিয়েছি, যেখানে স্ন্যাপ হেড দেখানো হয়েছে, প্যান হেড দেখানো রয়েছে। একটি বোধহয় আমি বলতে এই জায়গাটায় মিস করে গেছি, সেটি হচ্ছে প্যান হেড উইথ ট্যাপার্ড নেক। প্যান হেড উইথ ট্যাপার্ড নেক বলতে কি বুঝতে পারছি, দেখো এটা প্যান হেড রিবেটের মতনই কিন্তু সেম, ঠিক আছে এই রিবেটটি, কিন্তু এর যে এই যে নেক পোর্শন রয়েছে সেটি অনেকটি ট্যাপার আকৃতির হচ্ছে। ট্যাপার আকৃতির হওয়ার পর এটি কিন্তু নর্মাল একটি বডি ফর্ম করছে। তো এই যে নেক পোর্শনটা ট্যাপার আকৃতির হচ্ছে, এই কারণবশত এটাকে বলা হচ্ছে প্যান হেড উইথ ট্যাপার্ড নেক, উইথ ট্যাপার্ড নেক, এই কারণে এটিকে বলা হচ্ছে প্যান হেড উইথ ট্যাপার্ড নেক। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের ক্লাসিফিকেশন বিভিন্ন টাইপের রিবেটের। ওকে, এরপর আমরা যাব বিভিন্ন টাইপের রিভেটের অ্যাপ্লিকেশনের দিকে। কোথায় কোন রিভেটটি ব্যবহার করা হয়, বা কার স্ট্রেংথ বেশি, আমাদের কার স্ট্রেংথ একটু বেশি হবে অন্যান্য তুলনায়, বা কারটা আমাদের ব্যবহার করা কোন পারপাসের জন্য অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তো জেনারেলি যদিও আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি না যে কোনটা উইক বা কোনটা স্ট্রং, তবুও আমরা বেসিক্যালি কোনটা স্ট্রং মানে কম্পেয়ার টু আদার্স সেটা আমরা বলতে পারি। দেখো, স্ন্যাপহেড রিবেট ইউজ ফর কনস্ট্রাকশন ওয়ার্ক। এই যে স্ন্যাপহেড রিবেটটি এখানে দেখানো হয়েছে, এই স্ন্যাপহেড রিবেটটি ব্যবহার করা হয় কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য। এই রিবেটটি ব্যবহার করা হয় কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য। স্ন্যাপহেড রিবেটের ইউজ হয় কনস্ট্রাকশন ওয়ার্ক, ঠিক আছে। কোনো জায়গায় মেশিনারিজ কনস্ট্রাকশন ওয়ার্ক হতে পারে, বা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, বা ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে, এইখানে ব্যবহার করা হয় স্ন্যাপহেড রিবেট। সাংখেড রিবেট, এটা হবে কাউন্টার সাংখেড রিবেট, সরি এই জায়গাটা একটু ভুল আছে, এটা হবে কাউন্টার সাংখেড রিবেট। কাউন্টার সাংখেড রিবেট ইজ ইউজড ফর শিপ বিল্ডিং। এটা জাহাজ তৈরি করতে বা লিক প্রুফ জয়েন্ট তৈরি করতে কাজে লাগে। শুধুমাত্র তাহলে তোমরা বুঝতে পারছো কাউন্টার সাংখেড রিবেটটিই নয়, যে কোনো ধরনের রিবেট, রাউন্ড কাউন্টার সাংখেড হোক অথবা ফ্ল্যাট কাউন্টার সাংখেডের যে আলাদা মডিফিকেশনস গুলো রয়েছে, এই সমস্তগুলোই কিন্তু লিক প্রুফ জয়েন্টের জন্য কাজে লাগবে। যেমন শিপ বিল্ডিংটা একটা লিক প্রুফ জয়েন্টের পারপাস, এই জন্য এখানে শিপ বিল্ডিং এর এক্সাম্পল দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে কনিক্যাল হেড অথবা কনয়েডাল হেড রিবেট। এখানে আমরা দেখিয়েছি কনিক্যাল হেড বা কনয়েডাল হেড রিবেট, এই রিবেটটির কথা বলা হয়েছে। এই রিবেটটি পার্টিকুলারলি আমাদের ইউজড ফর নর্মাল হ্যান্ড হ্যামারিং। এটি নর্মাল হ্যান্ড হ্যামারিং এর কারণে বা জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। প্যান হেড রিবেট হ্যাভ ম্যাক্সিমাম স্ট্রেংথ বাট ডিফিকাল্ট টু শেপ। এই যে প্যান হেড রিবেটটি এখানে দেখানো হয়েছে, এই প্যান হেড রিবেটটি স্ট্রেংথ কিন্তু সর্বাপেক্ষা বেশি, ঠিক আছে, কিন্তু এই শেপে আনা, অর্থাৎ সেকেন্ডারি হেডটা যখন আমরা ফর্ম করব তখন এই ধরনের একটি শেপে আনা কিন্তু বেশ কঠিন কাজ। এই কারণবশত আমরা প্যান হেড রিবেটটাকে কিন্তু এত র্যাম্পান্টলি ইউজ করে থাকি না, যদিও এটা সব থেকে বেশি স্ট্রেংথ আমাদের প্রোভাইড করে ইন কম্পেয়ার টু আদার টাইপস অফ রিবেট। ওকে, তো এই ছিল আমাদের রিবেটের বেসিক্যালি কয়েকটি রিবেটের আমাদের অ্যাপ্লিকেশনস। ওকে, নেক্সট আমরা চলে যাব যে টাইপ অফ জয়েন্ট। রিভেটের জয়েন্ট কত রকম ধরনের হয়। তো রিভেটের জয়েন্ট মেনলি দু ধরনের হয়, একটি হচ্ছে ল্যাব জয়েন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে বাট জয়েন্ট। আচ্ছা, ল্যাব জয়েন্ট বা বাট জয়েন্ট বলতে গেলে আমাদের বলতে হবে এখানে দুটি প্লেটকে আমরা জয়েন করতে চাইছি। সাপোজ এই একটি প্লেট, এটিকে আমি সাপোজ তোমার এখানে ছাই ছাই কালার দিয়ে ডিনোট করব, এবং সেকেন্ড যেটি রয়েছে সেটিকে আমি গ্রিন কালার দিয়ে দেখাবো। গ্রিন কালার দিয়ে দেখালাম। অ্যাকচুয়ালি ছবিটা কিরকম হয়, ছবিটা খানিকটা এই ধরনের শেপের হয়। এই ধরনের একটি শেপ আমরা কল্পনা করে নিতে পারি। এই ধরনের একটা শেপ আমরা এখানে ধরে নিতে পারি মোটামুটি ভাবে। এবং নিচের রিবেটটিকে খানিকটা এই ধরনের দেখানো যেতে পারে।
এটি এরকম ভাবে এক্সপান্ড করা যেতে পারে ছবিতে। মোটামুটি ভাবে এইরকম ভাবে 3D তে দেখলে আমরা দুটো প্লেটকে দেখতে পাচ্ছি। এই দুটো প্লেটেরই ছবি কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো উপরের প্লেটটি ছাই ছাই কালারের দেখিয়েছি এবং নিচের প্লেটটি দেখানো হয়েছে সবুজ কালারের। এভাবে এখানেও উপরের প্লেটটি ছাই ছাই কালারের এবং নিচের প্লেটটি সবুজ কালারের দেখানো হয়েছে। যেখানে যেখানে আমাদের যদি আমরা বলি যে মাঝখানে আমাদের একটা ড্রিল করতে হচ্ছে, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ ড্রিলিং মেশিন। তো এখানে আমরা একটা ড্রিল করলাম সাপোজ। ড্রিল করার পর এই ড্রিলটাকে আমরা থ্রু আউট এক্সটেন্ড করবো এখান পর্যন্ত। এই ড্রিলটাকে আমরা থ্রু আউট এক্সটেন্ড করছি। তো ভেতরের পোর্শনটিকে আমি ডটেড দেখাচ্ছি কারণ এটা আমাদের উপর থেকে ভিজিবল হবে না। ওকে, তো এই জায়গাটা যেটা হলো, এইখানে দেখো আমরা সাপোজ ধরে নিচ্ছি আমরা এই প্লেটগুলোকে মাঝামাঝি বরাবর কেটে নিচ্ছি। অর্থাৎ এইখান থেকে আমরা একটা সাপোজ আমরা উইথ দ্য হেল্প অফ হ্যাকশো আমরা একটা কাট আমরা এখানে দিলাম, অর্থাৎ এটাকে আমরা কেটে ফেললাম। দুটো প্লেটকে এই বরাবর কাটছি, তো কাটিং লাইনটা কিরকম হবে, খানিকটা এই ধরনের দেখতে লাগবে। অর্থাৎ এই বরাবর আমি কেটে নিলাম। এই বরাবর আমরা জিনিসটাকে কেটে ফেললাম দুটো ভাগে, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমরা কেটে ফেলি তো কিরকম জিনিসটা দেখতে লাগবে দেখো। এই জায়গাটাকে মুছে ফেলা হলো। এবারে যদি আমরা এটাকে দেখি তাহলে এরকম খানিকটা দেখতে পাওয়া যাবে। কেটে দেওয়া পোর্শনটি আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো তো মোটামুটি ভাবে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভেতরের যে হোলটা ছিল আগের পোর্শনে, এই যে দেখানোর আগে পর্যন্ত যেটা ছিল, এই যে পোর্শনের যে হোলটা ছিল সেটারই এখন এই ধরনের একটা শেপ নিয়ে নিয়েছে, তাই না? তো ওটাকে আমি কেটেছি। তো কেটে দেওয়ার ফলে আমাকে এটা যে সলিড সেকশন সেটাকে বোঝাবার জন্য কি করতে হবে, এখানে আমাকে আমি এই প্রজেকশনটাকে দেখাবো। আগের যে এই জায়গাটাকে আমরা ধরো এর আগের ছবিতে যেটা ছিল সেখানে এই জায়গাটাকে আমরা হ্যাচিং করেই দেখেছিলাম, ঠিক আছে। এই পোর্শনটাকে আমরা হ্যাচিং করে দেখেছিলাম কারণ এটাকে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু যখন এই মাঝ বরাবর দুটোকে আমরা কেটে ফেললাম উপর বরাবর, সাপোজ এই জায়গাটা বরাবর কেটে ফেলছি, তাহলে কি এটার মাঝামাঝি অংশটা কি ঢাকা থাকবে, না এই মাঝামাঝি অংশটা বেরিয়ে চলে আসবে, তাই না? মাঝামাঝির অংশটা বেরিয়ে চলে এলো। তো বেরিয়ে চলে এলে আমরা ওপেনলি এটাকে দেখতে পাবো। তো এখন ছবিতে খানিকটা এইরকম জিনিসটাকে দেখাবে। আগে যেটা ডটেড লাইন হিসাবে হিডেন করা ছিল সেটা এখন এখানে কিন্তু দেখো এক্সপোজ হয়ে যাচ্ছে, এরকম ভাবে এক্সপোজ হচ্ছে।
দেখো এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, ঠিক আছে। এবং এর উপরে কোনো প্লেটের ছবি দেখা যাবে না, কারণ এইটা মাঝামাঝি বরাবর কেটে নিয়েছি, তার ফলে এটাকে আমাকে কিরকম দেখতে লাগবে, খানিকটা জিনিসটা এই ধরনের দেখতে লাগবে, তাই না। ভেতরের হয়তো সেকেন্ড প্লেটটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে খানিকটা হয়তো এই ধরনের একটা শেপ আমরা কল্পনা করে নিতে পারি এর মধ্যে, তাই না। এরকম একটা শেপ আসবে, এই ধরনের একটা শেপ এর প্যারালালি এরকম ভাবে এলো, এবং তারই সাথে সাথে আমাদের নিচের যে সবুজ পোর্শনটি আছে সেটা ঠিক এক্স্যাক্টলি এইরকম না হয়ে গিয়ে এটা খানিকটা হবে এই ধরনের শেপে, তাই না। আচ্ছা, এক্ষেত্রে উপরের যে কাটিং লাইনটা যেটা দিয়ে আমরা সেকশনটা দেখাতে চেয়েছিলাম সেই জায়গাটাকে মুছে ফেললাম। তার ফলে দেখো এইরকম একটা জিনিস আমরা পাচ্ছি, যেখানে আমরা গর্তটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং যেখানে এটা যেহেতু একটা সলিড প্লেট অর্থাৎ মেটালের প্লেট ছিল, সেজন্য এখানে আমি এটাকে বোঝাবার জন্য, এই জিনিসটাকে বোঝাতে গিয়ে আমি হ্যাচিং করে ফেলছি। জাস্ট আমি খুব ক্লোজ একটা করছি না, হ্যাচিংটা বোঝাবার সুবিধার জন্য যেহেতু করা হচ্ছে, জাস্ট আমি কয়েকটা হ্যাচিং দিয়ে তোমাদের বোঝাতে চাইছি যে জায়গাটা হচ্ছে আমাদের সলিড সেকশন। একইভাবে নিচের যে প্লেটটি রয়েছে সেখানে আমরা সবুজ দিয়ে সেকশন দেখাচ্ছি এবং অপোজিট দিকে দেখাচ্ছি যে এটাও একটা প্লেট। তো এর মধ্যে এবার আমি রিবেটটাকে বসাবো। রিবেটটাকে বসালে কিরকম দেখতে লাগবে, রিবেটটা খানিকটা এই ধরনের শেপের হবে। সাপোজ আমি এটাকে ব্রাউন কালারে দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে একটু এক্সপান্ড করে নেবো, দেখো এখানে বসিয়ে নিলাম, ঠিক আছে। এবারে রিবেটটাকে কিরকম দেখতে পাবো আমরা, এখানে দেখো যদি আমরা আঁকি তো রিবেটটা খানিকটা এইরকম শেপের দেখাবে, ঠিক আছে, এরকম শেপের দেখাবে, যার ব্যাক পোর্শনটায় একটা এখানে হিডেন লাইন হিসেবে ডটেড থাকছে, ঠিক আছে, এবং এর বডিটা এই বরাবর এক্সটেন্ডেড থাকবে, এই বরাবর এক্সটেন্ডেড থাকছে। এই বরাবর এক্সটেন্ড থাকছে। তো এটাকে আমরা বলছি জেনারেলি রিভেটেড আমাদের ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট কেন বলা হয়, ল্যাব শব্দটার যদি আমরা বাংলা অর্থ বলি, ল্যাব শব্দটার বাংলা অর্থ হলো কোল। কোল। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে সবুজ প্লেটটার উপরে দেখো এই যে ছাই ছাই প্লেটটা বসানো আছে, এটা কিরকম মনে হচ্ছে যেন এক্স্যাক্টলি এই ছাই ছাই কালারের প্লেটটা আমাদের সবুজ রঙের প্লেটটির উপরে বসানো রয়েছে, তো বা একটা কোলে বসানো রয়েছে, এই সবুজ প্লেটটির কোলে এই ছাই ছাই কালারের প্লেটটি বসানো হয়েছে। এই কারণবশত এটাকে বলা হচ্ছে ল্যাব জয়েন্ট, এই প্লেটের পজিশনের কারণে। তো বুঝতে পারছি যদি একটা এই ধরনের জয়েন্ট হয়, আরেকটা জয়েন্টের ক্ষেত্রে আমরা কি করব, দুটো প্লেটকে আমরা পাশাপাশি রাখবো। দুটো প্লেটকে পাশাপাশি রাখা মানে এই ধরনের একটা প্রজেকশন আমরা ধরে নিতে পারি। দেখো এই ধরনের একটা প্রজেকশন আমি এখানেও করে নিলাম, এখানে একটি প্লেট এবং সবুজ প্লেটটিকে দেখো পরস্পরের পাশাপাশি রাখা হয়েছে। তো পরস্পরের পাশাপাশি রেখে যদি আমি এটাকে জয়েন্ট করবার চেষ্টা করি, তাহলে সেটাকে বলা হবে বার্ড জয়েন্ট। দেখো এখানে সেকেন্ড টাইপ দেওয়া রয়েছে, একটা টাইপ হলো ল্যাব জয়েন্ট। দেখো এখানে সবুজ প্লেটটির উপরে ছাই ছাই কালারের প্লেটটি বসানো হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ল্যাব জয়েন্ট, ঠিক আছে। এবং নিচের পোর্শনে যেটা বলা হয়েছে, আরেকটা টাইপের যেটা বলা হয়েছে সেটি হচ্ছে বার্ড জয়েন্ট। বার্ড জয়েন্ট। তো বার্ড জয়েন্টের এখানে কি বলা হয়েছে, বার্ড জয়েন্টে আমাদের পাশাপাশি দুটো রিবেটকে রেখে জয়েন করব। তো এখানে দেখো যদি পাশাপাশি দুটো রিবেটকে রেখে আমরা এখানে জয়েন করবার চেষ্টা করি, তো এইভাবে কি জয়েন্টটা অ্যাচিভ করা সম্ভব? সাপোজ এখানে আমরা দুটো রিবেটকে কল্পনা করে নিচ্ছি, তো এইভাবে যদি করি তাহলে কি এই দুটো রিবেটের মধ্যে জয়েন্ট, দুটো প্লেটের মধ্যে কি জয়েন্ট সম্ভব হলো, বা এই ছাই ছাই প্লেটটির সাথে কি সবুজ প্লেটটি জয়েন হতে পারলো?
এক্ষেত্রে অবশ্যই এটা বলা যাবে যে এই দুটো প্লেট কিন্তু জয়েন হতে পারছে না, কারণ এই দুটো এখানে মাঝে কোনো জয়েনিং বা কমন কোনো পোর্শন আমাদের নেই যেটার মধ্যে আমরা রিভেট বসানোর মাধ্যমে এটাকে জয়েন করতে পেরেছি। তো সুতরাং এই জায়গাটিকে আমরা বলতে পারবো যে এই দুটো জয়েন হয়নি। তো এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, এটিকে করতে গেলে আমাকে একটা তৃতীয় প্লেটের হেল্প নিতে হবে। দেখো এখানে আমি নীল কালার দিয়ে একটা প্লেট দেখাচ্ছি। এই প্লেটটিকে আমরা এমনভাবে রাখলাম যেন এটা দুটিকেই উপর থেকে কিছুটা কভার করে থাকে, উপর থেকে দুটোকেই কভার করে রয়েছে, অর্থাৎ দুটোর উপরেই কিন্তু এটি রয়েছে। ঠিক আছে, দুটোর উপরেই দেখো রয়েছে। এরপর আমি এই রিভেটটা, এটা যেখানে করেছি এই রিভেটটাকে যদি আমি এই পর্যন্ত এক্সটেন্ড করে দিই, অর্থাৎ যদি এইরকম একটা জায়গা আমরা চিন্তা করে নিই, তাহলে আমরা দেখতে পাবো দেখো এখানে যদি করে দিই, তাহলে দেখো এই যে মেন দুটো প্লেট, যে দুটো প্লেটকে আমরা জয়েন করতে চাইছিলাম, এই ছাই ছাই কালারের প্লেটটি, যেটিকে আমি হ্যাচিং করে এখানে দেখাচ্ছি সেকশন হিসাবে, এবং এই সবুজ প্লেটটি, এটিকে আমি সবুজ হ্যাচিং এর মাধ্যমে দেখাচ্ছি, সেই দুটো প্লেট কিন্তু এই নীল প্লেটটির মাধ্যমে কিন্তু জয়েন হতে সক্ষম হলো। ঠিক আছে, এই দুটো প্লেট আমাদের কিন্তু এই যে নীল কালারের যে প্লেটটি রয়েছে, যেটাকে আমি এখানে কালার দিয়ে দেখাচ্ছি, এই নীল প্লেটটির মাধ্যমে দেখো এই যে ছাই ছাই কালারের যে প্লেটটি রয়েছে সেটি, ঠিক আছে, এবং এই সবুজ প্লেটটি, ঠিক আছে, এই সবুজ প্লেটটি কিন্তু এই নীল প্লেটটির মাধ্যমে কিন্তু জমা হতে পারলো, মানে দুটো জোড়া লেগে গেল, কারণ এই রিভেট যেটা রয়েছে সেটি এখানে আমাদের দেখো নীল প্লেটটির সাথে এখানে সবুজ প্লেটটিকে জয়েন করেছে, এবং এই ক্ষেত্রে নীল প্লেটটির সাথে সবুজ প্লেটটিকে জয়েন করেছে, এবং এই ক্ষেত্রে এই যে আমাদের ছাই ছাই কালারের যে প্লেটটি রয়েছে তার সাথে নীল প্লেটটিকে জয়েন করেছে। তাহলে বুঝতে পারছি যে নীল প্লেটটির সাথে দুটি জয়েন হয়ে গিয়েছে, দুটি প্লেটই আমাদের কিন্তু সাকসেসফুলি এখানে জয়েন হয়ে গিয়েছে। তাহলে দুটি যদি জয়েন হয়ে যায়, তো নীল প্লেটটির মাধ্যমে যদি এই ছাই প্লেটটিও যদি নীল প্লেটটির সাথে কানেক্টেড থাকে, এবং তার সাথে সাথে এই আমাদের গ্রিন কালারের প্লেটটিও যদি কানেক্টেড থাকে, তো এই নীল কালারটির মাধ্যমে, কমন নীল কালারের প্লেটটির মাধ্যমে এই দুটি প্লেটই কিন্তু জয়েন হয়ে যাবে। এই ধরনের যে জয়েন্টটিকে, অর্থাৎ দুটো প্লেটকে পাশাপাশি রেখে জয়েন করি, সেক্ষেত্রে এটাকে আমাদের বলা হচ্ছে বার্ড জয়েন্ট। এই যে প্লেটটি আমরা এখানে ব্যবহার করলাম সেটাকে বলা হয় কভার অথবা স্ট্র্যাপ। কভার অথবা স্ট্র্যাপ, এই বেসিসে এটাকে বলা হচ্ছে, এই যদি আমরা একদিকে এই ধরনের একটা কভার ব্যবহার করি তাহলে এটাকে বলা হবে সিঙ্গেল কভার, এবং আমরা যদি দুদিকে এটাকে ব্যবহার করে থাকি তাহলে এটাকে আমরা বলতে পারবো ডবল কভার। অর্থাৎ কিরকম ছবিটা হবে খানিকটা যদি আমরা কল্পনা করে নিই এইভাবে, খানিকটা যদি আমরা কল্পনা করে নিই, এখানে একটা প্লেট না দিয়ে এখানে ধরো আরেকটা, আমি এখানে ম্যাজেন্টা কালারের দেখাচ্ছি, ম্যাজেন্টা কালারের আরেকটি প্লেট আমি এদের নিচে ব্যবহার করলাম। ঠিক আছে, এবং এই ম্যাজেন্টা কালারের প্লেটটির মাধ্যমে এখানে এই রিভেটিংটাকে এখানে এক্সটেন্ড করব আমরা। তাহলে কিন্তু এখানে আমরা দুটো প্লেটের মাধ্যমে এই সেম কিন্তু জয়েন্টটা অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেহেতু দুটো আমরা প্লেট ব্যবহার করছি, দুদিকে, আগেরটায় আমরা একটা নীল প্লেট ব্যবহার করেছিলাম একদিকে, এক্ষেত্রে আমরা দেখো এই আগের এই নীল প্লেটটির মাধ্যমেই করা হয়েছিল, এখন দেখো নীল প্লেটটির সাথে সাথে এই ম্যাজেন্টা প্লেটটিও কিন্তু জয়েন করতে সাহায্য করছে। তাহলে যেহেতু দুদিকে আমরা কভার বা স্ট্র্যাপ ব্যবহার করেছি, সেজন্য এটাকে বলা হয় ডবল স্ট্র্যাপ বা ডবল কভার বার্ড জয়েন্ট। এখানে দেখো লেখা আছে ডবল কভার বা ডবল স্ট্র্যাপ বার্ড জয়েন্ট। এখানে দেখো দুদিকে ব্যবহার করা হয়েছে বলে এটাকে বলা হয়েছে ডবল কভার স্ট্র্যাপ বার্ড জয়েন্ট বা ডবল কভার বার্ড জয়েন্ট, এবং একদিকে যে যখন আমরা নীলটিকে কেবলমাত্র ব্যবহার করেছিলাম তখন এটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যাপ বা সিঙ্গেল কভার বার্ড জয়েন্ট।
যখন দুটো প্লেটকে পাশাপাশি রেখে জয়েন করছি তখন এই যে দেখো এই ক্ষেত্রে যেমন এই আমাদের ছাই ছাই কালার এবং সবুজ কালারের প্লেটটিকে আমরা পাশাপাশি রেখে জয়েন করেছি, এটাকে বলা হচ্ছে বাট জয়েন্ট। এবং যখন একটার উপরে আরেকটাকে রেখে আমরা জয়েন করছি তখন সেটাকে বলা হচ্ছে ল্যাপ জয়েন্ট। এখানে দেখো এটাকে বলা হচ্ছে ল্যাপ জয়েন্ট। এরপরে দেখে নেওয়া যাক ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্টের ক্লাসিফিকেশন। তো ল্যাপ জয়েন্টের কিভাবে ক্লাসিফিকেশন করা হয় সেটা এই ছবির মাধ্যমে বোঝা যাবে ক্লিয়ারলি। যে এখানে আমরা বিভিন্ন ধরনের ল্যাপ জয়েন্টের ছবি দেখিয়েছি। যেমন ফার্স্টে এই দুটো টাইপের জয়েন্ট দেখানো হয়েছে, যেখানে রিভেটের মধ্যে অর্থাৎ রিভেটের ল্যাপ জয়েন্টের মধ্যে কেবলমাত্র একটা সিরিজ অফ রিভেট রয়েছে। অর্থাৎ যদি আমি এটাকে ছবি এঁকে বা পিক্টোরিয়ালি দেখাই তাহলে এরকম কিছুটা আসবে ফিগারটি। এটি সাপোজ একটি প্লেট এবং সাপোজ ক্রিম প্লেটটি এখানে নিচে দেখালাম, তার উপরে ছাই ছাই প্লেটটি ঠিক তার নিচে রয়েছে, ছাই ছাই প্লেটের ঠিক নিচে গ্রিন কালার প্লেটটি রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোকে আমি এই জায়গাটাকে এরকম ভাবে দেখালাম। তাহলে এখানে দেখে নেওয়া যাক রিভেট গুলো। তো রিভেটের এইরকম পোর্শন দেখানো হয়েছে কেন? কারণ এটার মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে রিভেটের মধ্যে এই যে ডটেড পোর্শনটা দেখানো হয়েছে এটা নিচের পোর্শনের বডি পোর্শনটা, এবং উপরে যে পোর্শনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হেড পোর্শন। এটা আমরা টপ ভিউয়ে রিভেটটিকে দেখতে পাচ্ছি। এরপর সাপোজ একইভাবে আমরা কয়েকটি রিভেট বসাতে থাকলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিরিজ অফ রিভেট রয়েছে, যেখানে আমরা এই সেম ফিগারটাই নিচে পেয়ে যাব। উপরে আমাদের রয়েছে এই ছাই কালারের প্লেটটি এবং তার ঠিক নিচে রয়েছে এই গ্রিন কালারের। এখানে রয়েছে আমাদের এই অ্যাশ কালারের প্লেট, আমাদের প্লেট, এবং তার ঠিক নিচে রয়েছে গ্রিন কালারের প্লেট। অর্থাৎ দেখো আমরা ছবিতে উপরের ছবিতে যেটাকে টপ ভিউতে দেখিয়েছিলাম, নিচের ছবিতে আমরা ঠিক এই জিনিসটাকে আমরা ফ্রন্ট ভিউতে এখানে দেখাতে চেয়েছি। তো প্রজেকশন লাইনের মাধ্যমে দেখালে খানিকটা জিনিসটা এইরকম আসবে। দেখো এই জিনিসগুলোই দেখানো হয়েছে। তো এখানে দেখো একটা আমাদের এটাকে আমরা টপ ভিউতে দেখছিলাম, সেম জিনিসটাকে নিচে আমরা একটা ফ্রন্ট ভিউতে আনছি। তো ফ্রন্ট ভিউতে এই যে প্রজেকশন লাইন দেখাচ্ছি মানে বোঝা যাচ্ছে এই উপরের প্লেটটাই হচ্ছে এই প্লেটটি, এবং এই যে সবুজ প্লেটটি দেখানো হয়েছে সেটা হচ্ছে এই নিচের সবুজ প্লেটটি। এটাকে এখানে কেবলমাত্র দুটো আলাদা ভিউতে দেখানো হয়েছে বলে জায়গাটাকে মানে আমাদের অন্যরকম দেখতে লাগছে।
কিন্তু যদি এই রিভেটটাকে আমরা এখানে প্রজেক্ট করি, অর্থাৎ রিভেটটার ঠিক বডিটাকে ধরে আমরা এখানে প্রজেকশনটা আনি, তাহলে খানিকটা এই ধরনের জিনিস আমরা পাবো। এটা ট্যানজেন্ট বরাবর একটি আমি লাইন দিয়ে গেলাম, এবং এখান থেকেও এই ট্যানজেন্ট বরাবর একটি লাইন আমি নিয়ে গেলাম, একদম নিচ পর্যন্ত নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এই বরাবর আমরা রিভেটটাকে দেখতে পাবো। এই যে রিভেটটা দেখা গেছে সেটাকে আমরা এই বরাবর দেখতে পাবো। তো রিভেটটা আমরা এঁকে নিচ্ছি। এরপর আমরা এর হেডটাকে এঁকে নেব। রিভেটটাকে সাপোজ আমরা এখানে গ্রে কালার দেখিয়ে নিচ্ছি। তো এই পোর্শনটায় বডির অংশগুলো আমরা দেখতে পাবো না রিভেটের হেডের মধ্যে। তো এখানে আমরা ডাইরেক্টলি হেডটাকে এঁকে নেব। এরকম বোথ সাইডে আমরা দুটো রিভেট দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমি হ্যাচ লাইন করে আলটিমেটলি গোটা জিনিসটাকে মুছে ফেলি এবং হ্যাচ লাইনের মাধ্যমে দেখাই, বোঝা যাচ্ছে যে এই দুটো ছবি একই। এটা একটা ফ্রন্ট ভিউতে দেখানো হয়েছে, একটা টপ ভিউতে দেখা হয়েছে, যেটা নিচেরটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং উপরটা রয়েছে টপ ভিউতে। এরপর এই যে রিভেটটা এখানে দেখানো হয়েছে, দেখো এখানে কেবলমাত্র একটা সারিতে আমরা দেখিয়েছি, এবং যখন আমরা এটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি তখন কেবলমাত্র একটা রিভেটকে দেখাতে পাচ্ছি। তো এই জিনিসটাকে আমরা বলছি সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট, কারণ এখানে একটা সিঙ্গেল রিভেট দিয়ে করা হয়েছে বলে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। আচ্ছা, তো একই এইভাবে এর বদলে যদি আমরা এইভাবে ছবিটাকে আঁকতাম, এটা ছিল আমাদের সিঙ্গেল রিভেটেড, যেখানে কেবলমাত্র একটা একটা সারিতে আমাদের সমস্ত রিভেটগুলি রয়েছে, তাকে বলা হচ্ছে সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। এবার সাপোজ ধরে নাও কি এই জায়গাটাতে আমরা একটা সারি না দেখিয়ে আমরা দুটো সারি দেখালাম, মানে সাপোজ এইখানে এর বদলে একটার বদলে আমরা দুটো সারি নিলাম। মানে কিরকম, এই সারিটাকে একটু সাইডে সরিয়ে নেওয়া হলো, তার ঠিক পাশে আরেকটি সারি ব্যবহার করলাম। তাহলে এখানে কি একটা সারিতে রিভেট দেখা যাবে? কখনোই না, এখানে দুটো সারিতে আমরা দেখতে পাবো। যেখানে ছবিটি হবে, নিচে ছবিটি কিছুটা চেঞ্জ হয়ে গিয়ে হবে এই টাইপের। নিচে ছবিটিরও পজিশন চেঞ্জ হচ্ছে। এখন নিচের ছবিতে এই ক্ষেত্রে আমরা দুটো দুটো প্লেটে দুটো এই প্লেটে দুটো জায়গাতে আমরা দেখতে পাবো। প্লেটটি আগের অবস্থাতে এরকমই থাকবে, কিন্তু এর বদলে এখানে দুটো দেখতে পাবো। দুটো দেখতে পাবো বলতে কিরকম দেখা যাবে জিনিসটি, এরকম খানিকটা আসবে একটা ফিগার। এখানে আমরা দুটো সিরিজের প্রথম সিরিজটি দেখতে পাবো মোটামুটি ভাবে এইরকম একটা জায়গাতে। বডিটার এগেইনস্টে আমরা দেখবো, বডিটা মোটামুটি এইরকম একটা জায়গাতে এসে থাকবে মোটামুটি। এবং
দ্বিতীয় সারিটি এরকম দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা দুটো সারির রিভেট দেখতে পাচ্ছি এবং ফ্রন্ট ভিউতে এটা দেখানো হয়েছে। ফ্রন্ট ভিউতে এখানে আমরা দুটো সারিতে রিভেট গুলোকে দেখতে পাচ্ছি। দেখো রিভেটটি খানিকটা এরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা জায়গায় আমরা দুটো সারি রিভেট এখানে দেখতে পাচ্ছি। মনে রাখা দরকার এই যে লম্বালম্বি বরাবর যেটা আমরা এনেছি এগুলোকে আমরা বলবো রোজ। তো এই এখানে দুটো রো যেহেতু দেখতে পাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি একটা রো এই বরাবর আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি, মোটামুটি ভাবে এই পজিশনে একে দেখা যাচ্ছে। সেটা একটু অফসেট হয়ে গেছে এবং একটিকে এই বরাবর দেখা যাচ্ছে। যদিও এটাকে আমাকে অ্যাকচুয়ালি সেন্টার লাইন দিয়ে প্রকাশ করতে হবে। সেন্টার লাইনে কি করতে হবে, একটা আমরা এক্ষেত্রে বড় এবং একটা ছোট ডট নেব। মোটামুটি ভাবে একটা সেন্টার লাইনে দেখা গেল। তাহলে এই যে সারি রিভেট গুলো ছিল সেগুলোই কিন্তু এখানে নিচে ফ্রন্ট ভিউতে দেখানো হয়েছে। তাহলে আগের রিভেটটা যেটা এঁকেছিলাম সেটাতে একটাই মাত্র সারি ছিল, সেজন্য এটাকে বলা হচ্ছিল, যেমন এখানে যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটাই দেখানো, ছবিটাতে এখানে দেখো একটাতেই সারি আছে, একটা সারি রিভেট দেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছিল সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট। দ্বিতীয় যে ছবিটা আমি এখানে আঁকলাম সেখানে দেখো দুটো আমাদের সারিতে রিভেটকে দেখানো হয়েছে, যেটা ছবিতে এইখানে দেখানো হয়েছে দুটো সারি, এই একটা সারি, এই একটি সারি, এই একটি সারির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে একটা সারি এইটি, এখানে দেখো দুটো সারি রয়েছে, এই সারিটাকে আমরা নিচে দেখিয়েছি এই হিসাবে, ঠিক আছে, এই 1 নম্বর সারিটিকে, এবং 2 নম্বর সারিটাকে আমরা সবুজ কালার দিয়ে ডিনোট করছি। 2 নম্বর সারিটা হচ্ছে এই সারিটি। তো এখানে আমরা দুটো সারিতে দেখতে পেয়েছি, যেখানে আমরা ছবিতে দেখালাম এইভাবে ছবিটাকে খানিকটা দেখানো যাবে। তাহলে এখানে যেহেতু দুটো সারিতে রিভেট গুলো রয়েছে সেজন্য এটাকে বলা হচ্ছে ডবল রিভেটেড ল্যাব জয়েন্ট। একইভাবে যদি তিনটে সারি দেখানো যেত তাহলে সেটাকে বলা হতো ট্রিপল রিভেটেড ল্যাব জয়েন্ট। যদি চারটি সারি দেখানো হতো তাহলে বলা হতো সেটিকে কোয়াড্রুপল রিভেটেড ল্যাব জয়েন্ট। তাহলে এরকম অনুযায়ী আমাদের বিভিন্ন টাইপের ল্যাব জয়েন্ট হয়ে থাকে, যেখানে জেনারেলি আমরা সিঙ্গেল অথবা ডবল অথবা ট্রিপল, মানে আমাদের তার থেকে বেশি আমরা এখানে রিভেট নিয়ে, চারটার বেশি পাঁচটার বেশি হতে পারে, তো সেখানে আমরা সেভাবে আমরা রিভেটের ক্লাসিফিকেশন করে থাকি। তো এই জায়গাটাকে আমরা এখানে মেজার করছি এর মাধ্যমে। নেক্সট আমাদের টাইপ অফ বার জয়েন্ট। বার জয়েন্ট কাকে বলা হয়? বার জয়েন্টে আমরা দুটো প্লেটকে পাশাপাশি রেখে জয়েন করতে পারি। তো পাশাপাশি দুটো প্লেটকে রেখে জয়েন করার সময় আমরা বলেছিলাম যে এখানে হয় একটা দিয়েই করব অথবা দুটো প্লেট দিয়ে জয়েন করতে পারি। যদি কেবল এই নীল রঙের প্লেটটাই ব্যবহার করতাম একটা সাইডে, তাহলে সেটাকে বলা হতো সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্ট অথবা সিঙ্গেল কভার বার জয়েন্ট, সিঙ্গেল কভার বার জয়েন্ট বা
সিঙ্গেল স্ট্র্যাপ বার জয়েন্ট, কারণ এটাকে এই যে কভারটাকে আমরা অ্যাড করলাম সেটাকে আরেকটা নামে ডাকা হয় স্ট্র্যাপ, এই জন্য এটাকে সিঙ্গেল কভার বা সিঙ্গেল স্ট্র্যাপও বলা যেতে পারে। সেকেন্ড যে ছবিটা এখানে দেখানো হয়েছে সেই ছবিটাতে আমাদের দেখো একটা বেগনি বা এখানে আমরা একটা ম্যাজেন্টা কালারের প্লেট ইউজ করেছি। তো এই হিসাবে প্লেটটাকে ইউজ করার জন্য দেখো এখানে নীল এবং ম্যাজেন্টা দুটো কালার প্লেট যদি একসাথে ব্যবহার করে থাকি তাহলে এটা বোথ সাইডে আমরা কভার ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমরা যে আমরা বার জয়েন্টটা পাবো সেটাকে বলা হবে ডবল কভার বা ডবল স্ট্র্যাপ বার জয়েন্ট। তো এখানে আমরা দেখো একটা ডবল কভার বা ডবল স্ট্র্যাপ বার জয়েন্টের ছবি এখানে দেখানো হয়েছে। এই দিকটা দেখো একটা মাত্র দিকে ব্যবহার করা হয়েছে বলে এটাকে বলা হচ্ছিল সিঙ্গেল স্ট্র্যাপ বার জয়েন্ট। দেখো এই নিচের যে এই সেকেন্ড যে বার জয়েন্টটা রয়েছে সেখানে দুদিকে দুটো প্লেট ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডবল কভার অথবা ডবল স্ট্র্যাপ বার জয়েন্ট। ওকে, তাহলে আমাদের ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্টকে এই দুটো ভাগে মেইনলি ভাগ করা যায়। এখানে বলা হয়েছে a bar joint is that in which the main plates are kept in alignment butting with each other and a cover plate is placed either on one side. যদি কভার প্লেটটা ওয়ান সাইডে ব্যবহার করা হয় then it is called as single strap bar joint, এটাকে বলা হয় single strap bar joint অথবা single cover bar joint, or on the both sides then it is called as double strap bar joint or double cover bar joint of main plates. তাহলে এখানে আমরা দু ধরনের প্লেটসই দেখতে পাচ্ছি, যেখানে একদিকে ব্যবহার করা হচ্ছে সেটাকে সিঙ্গেল স্ট্র্যাপ বলা হচ্ছে এবং যেখানে দুদিকেই ব্যবহার করা হয়েছে সেটাকে ডবল স্ট্র্যাপ বলা হচ্ছে। তাহলে বার জয়েন্ট মেইনলি দু রকমের হয়, সিঙ্গেল স্ট্র্যাপ বার জয়েন্ট এবং ডবল স্ট্র্যাপ বার জয়েন্ট, এবং আমাদের ল্যাপ জয়েন্ট বিভিন্ন রকম হতে পারে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ রোস। it can be single riveted, double riveted, triple riveted and so on. নেক্সট আমরা যেটাতে চলে যাব চেন রিভেটিং এবং জিগজ্যাগ রিভেটিং। আগের যেগুলো করলাম, আগের যে ক্লাসিফিকেশন করেছিলাম রিভেটের, সেটা করেছিলাম প্লেটের পজিশনের বেসিসে। যখন দুটো প্লেটকে পাশাপাশি রাখছিলেন, পাশাপাশি রেখে জয়েন করেছিলাম সেটাকে বলা হচ্ছিল, মানে এখানে ছবিতে এই যে দুটো প্লেটকে, এই যে এখানে অ্যাশ কালারের প্লেটটি এবং গ্রিন কালারের প্লেটটিকে পাশাপাশি রেখে জয়েন করেছি বলে এটাকে বলা হচ্ছিল বার জয়েন্ট। এই একই এইখানে পাশের যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে আকাশি আমাদের যে সরি অ্যাশ কালারের যে আমরা প্লেটটা ইউজ করেছি সেটাকে গ্রিন কালারের প্লেটটার উপরে রেখেছি বা ল্যাপ পজিশনে রেখেছি, এই জন্য এটাকে বলা হচ্ছিল ল্যাপ জয়েন্ট। তো এগুলো তো হচ্ছিল প্লেটের পজিশন অনুযায়ী, অর্থাৎ প্লেটগুলোকে কোথায় রাখছি, একটার উপরে আরেকটাকে রাখছি না সাইড বাই সাইড রাখছি, এর বেসিসে ক্লাসিফিকেশন হয়েছিল। নেক্সট যে ক্লাসিফিকেশনটার দিকে আমরা যাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এগুলোর অ্যালাইনমেন্ট কিভাবে করা হয়। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা অ্যালাইনমেন্ট দেখানো হয়েছে যেখানে এক্স্যাক্টলি এই সারির রোগুলো যেরকম ভাবে রয়েছে পাশের সারির রোগুলো এক্স্যাক্টলি সেই একই পজিশনে রয়েছে, তাহলে এগুলোকে আমাদের বলা হবে চেন রিভেটিং, অর্থাৎ একই রকম ভাবে রয়েছে। অর্থাৎ আমার এক নম্বর যদি রোটা ধরি তাহলে তাতে যেরকম ভাবে সাজানো রয়েছে দু নম্বর রোটা তো একই ভাবে এক্স্যাক্টলি সেম পজিশনে সাজানো রয়েছে। তাহলে এই ধরনের রিভেটিংকে আমরা বলতে থাকি চেন, মানে একই ধরনের কন্টিনিউয়াস যদি হয় সেটাকে আমরা চেন রিভেটিং বলতে পারবো। এবং আরেকটা টাইপ হয় যেটাকে বলা হয় জিগজ্যাগ। দেখো এখানে কি রকম পজিশনে রয়েছে, প্রথম নম্বর প্লেটের অর্থাৎ প্রথম সিরিজের দুটো রিভেটের মাঝখানে দ্বিতীয় সিরিজের একটা রিভেট রয়েছে, অর্থাৎ এক নম্বর সিরিজটাকে আমরা এখানে সবুজ কালার দিয়ে দেখিয়েছি, দু নম্বর সিরিজটাকে এখানে সাপোজ আমরা কমলা কালার দিয়ে দেখালাম। তো দুটোর মধ্যে অর্থাৎ এই সবুজ রঙের দুটো রিভেটের মধ্যে, সবুজ কালারের দুটো রিভেটের মধ্যে আমাদের দ্বিতীয় সিরিজের এই রিভেটটা কিন্তু চলে আসছে। তো এই ধরনের যখন আমরা সিকোয়েন্স ব্যবহার করি তখন এটাকে বলা হয় জিগজ্যাগ। তো জিগজ্যাগের কিরকম আমাদের অ্যালাইনমেন্টটা হবে, দেখো এখানে একটা জেড এর মতন কিন্তু আসছে, একটা জিগজ্যাগ প্যাটার্নে কিন্তু সাজানো রয়েছে। এটাকে যদি দেখি আমরা একইভাবে, এটা কিন্তু একটা জিগজ্যাগ প্যাটার্নে সাজানো রয়েছে, এই জন্য এই ধরনের প্যাটার্নটাকে বলা হয় জিগজ্যাগ রিভেটিং। এই ধরনের অ্যালাইনমেন্টটাকে বলা হচ্ছে জিগজ্যাগ রিভেটিং। তাহলে আমরা কিরকম ভাবে অ্যালাইনমেন্ট করব রিভেটগুলো রিভেটিং করার সময়, সেই বেসিসে আমরা দু রকম ভাবে রিভেটিংকে ভাগ করতে পারি। একটা হচ্ছে চেন রিভেটিং প্রসেস, যেখানে প্রত্যেকটা এক্স্যাক্টলি সেম হয়। ঠিক আছে, এক নম্বরটা যেরকম ভাবে সাজানো থাকবে দু নম্বরটাও একই পজিশনে প্যারালালি সাজানো থাকবে, তিন নম্বরটাও সেম হবে, চার নম্বরটাও এক্স্যাক্টলি সেম হবে, সেটাকে আমরা বলবো চেন রিভেটিং। কিন্তু জিগজ্যাগে কি হচ্ছে দেখো, যেখানে কোন একটা সিরিজের দুটো রিভেটের মধ্যেখানে পাশের সিরিজে একটা রিভেট রয়েছে, সেখানে আমরা বলবো এটাকে জিগজ্যাগ রিভেটিং। এটা অনেকটা জিগজ্যাগ প্যাটার্নে থাকে। তো একটু লক্ষ্য করে দেখো, যদি এর পাশে আরেকটা রিভেটের রো থাকতো তাহলে এই জায়গাটা আসতো এইরকম ভাবে, অর্থাৎ এক নম্বর রোটা যেরকম ছিল তিন নম্বর রোটাও এক্স্যাক্টলি সেম হতো। অর্থাৎ আমি এটাকে যদি
সবুজ কালার দিয়ে দেখাই, তো 3 নম্বর সিরিজ যেটা থাকতো সেটাও কিন্তু আমাদের হুবহু সেম থাকতো, অর্থাৎ 3 নম্বর সিরিজটা হতো এইরকম ভাবে। তাহলে 3 নম্বর সিরিজের ক্ষেত্রে দেখো 3 নম্বর সিরিজে সাজানোটা এক্স্যাক্টলি 1 নম্বরের মতো, ঠিক আছে। আবার যদি এখানে 4 নম্বরটা থাকতো, 4 নম্বরটা কিন্তু এগেইন আবার 2 নম্বর সিরিজের মতন হতো, অর্থাৎ এরকম মানে একটা দুটো তিনটে দেখতে পেতাম। অর্থাৎ দেখো যতগুলো জোড় সংখ্যা সিরিজ রয়েছে, অর্থাৎ আমাদের 2 বলো বা 4 বলো, এই যে যেটা আঁকলাম এই মোমেন্টে 4, অথবা তার একটার পরে যেটা পাবো 6 নম্বরটা, যতগুলো জোড় সংখ্যা সিরিজ রয়েছে তাদের অ্যালাইনমেন্ট গুলো হয় একই রকমের। আবার একই ভাবে যেগুলো বিজোড় সংখ্যা হয়, যেগুলোকে আমরা সবুজ কালার দিয়ে এখানে ডিনোট করেছি, সেগুলোর আবার কিন্তু অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে একই রকম, অর্থাৎ 1 3 5 একই রকম ভাবে সাজানো থাকে। এবং পাশাপাশি দুটোর কিন্তু মধ্যে রিলেশনটা কিন্তু সেরকম জিগজ্যাগ পজিশনে রয়েছে, এটা আমি দেখালাম অলরেডি। এই কারণবশত এটাকে বলা হচ্ছে জিগজ্যাগ রিভেটিং প্রসেস। তো দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। When the riveted joint is of various rows are opposite to each other, then the joint is said as chain riveting, is in chain riveting. তো যদি দুটোর পাশাপাশি রো এর রিভেট এক্স্যাক্টলি সেম পজিশনে থাকে এন্ড অপোজিট টু আদার থাকে, each other থাকে, দেন এটাকে বলা হয় চেইন রিভেটিং। এখানে একটা আমরা ডবল কভার বা ডবল স্ট্র্যাপ বার জয়েন্টের মধ্যে চেইন রিভেটিং এর ছবি দেখেছি। এই জিনিসটাকে নিচে আমরা টপ ভিউতে রিপ্রেজেন্ট করা হয়েছে, রিপ্রেজেন্ট করেছি। এখানেও একটা দেখো ডবল স্ট্র্যাপ বার জয়েন্টের ছবি দেখানো হয়েছে, যেখানে আমরা জিগজ্যাগটাকে এঁকে দেখেছি। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় জিগজ্যাগের ক্ষেত্রে, একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো দেখো, লক্ষ্য করে দেখো এখানে ছবির মধ্যে একটা জিনিস কিন্তু ভুল দেওয়া রয়েছে, স্লাইডলি এখানে একটা জিনিস ভুল দেওয়া রয়েছে। তো এখানে সাপোজ আমি এই যে এখানে সেকশনটা করলাম, আমি চারটা আলাদা আলাদা কালার দিয়ে আমি এখানে সেকশন করে দেখাচ্ছি। সাপোজ একদম এই জায়গা বরাবর একটা কাট আমরা আনলাম, দ্বিতীয় নম্বর সবুজ রঙের একটা কাট আনছি এই বরাবর, অর্থাৎ আমি এই বরাবর কাটছি গোটা রিভেটটাকে, এই বরাবর একটা নীল কালারের কাট আমরা রাখলাম। আচ্ছা, এই বরাবর এরপরে আমরা একটা গ্রে কালারের আমরা বা চকলেট কালারের একটা আমরা আঁকলাম, এবং একদম লাস্টেরটা আমরা হলুদ কালারের একটা কাট আঁকলাম। তো দেখো প্রথম যদি আমি এই বরাবর অর্থাৎ এই লাল বরাবর কাটি, অর্থাৎ 1 নম্বর কাটটাকে কাটি, এই 1 নম্বর বরাবর যদি কাটি 1 বরাবর যদি আমরা কেটে ফেলি, তাহলে কোনগুলো আমাদের সামনে ওপেন হয়ে আসবে। এই বরাবর যদি কাটি তো কোন রিভেটের বডিগুলোকে আমরা দেখতে পাবো, এই রিভেটটির বডিটাকে দেখা যাবে এবং এই রিভেটটির বডিটাকে দেখা যাবে যদি এই বরাবর কাটা হয়। তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো এইখানে আমরা দেখিয়েছি এই রিভেটের বডিটাকে আমরা দেখিয়েছি। অ্যাকচুয়ালি যদি ছবিটাকে বলি, তাহলে ছবিটা কিছুটা দেখতে লাগবে এরকম, সেকশনে ছবিটা দেখতে লাগবে খানিকটা এই ধরনের। এই যে এখানে যে ছবিটা আমরা রেখেছিলাম সেকশনে, ছবিটা খানিকটা এরকম দেখতে লাগবে। অর্থাৎ দেখো এর বডিটাকেও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং তার সাথে হেডটাকেও দেখতে পাচ্ছি। একইভাবে দেখো নিচে এই ছবিটাতে আমরা যদি এই লাল বরাবর এখানে সেকশনটাকে কল্পনা করে করি, তাহলে এই জায়গাটাকে অ্যাজিউম করে করলে আমরা এখানে বডিটাকে দেখতে পাচ্ছি, টোটালি ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর হেডটাকেও দেখতে পাওয়া যাচ্ছে, কারণ হেডটা সেমি স্ফেরিক্যাল। আমরা যদি এটাকে এই সাইড থেকে দেখি, অর্থাৎ এটাকে ফ্রন্ট ভিউতে দেখি, তাহলে অবশ্যই ক্লিয়ারলি এদের হেডও দেখা যাবে। যদি আমরা 2 নম্বর বরাবর কাটি, অর্থাৎ এই সেকশনটা বরাবর কাটি, ঠিক আছে, তখন কিন্তু দেখো এগুলো দেখা যাবে না। 1 নম্বর সেকশনে কাটাকালীন যখন আমরা এখানে এই 1 নম্বর সেকশন বরাবর কেটেছি, দেখো এইটা এই যে এই রিভেটটা রয়েছে, এই রিভেটটা, ঠিক আছে, এখানে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই এই যে রিভেটটা আমি দেখিয়েছি, এই রিভেটটা দেখো এটা কিন্তু টোটালটাই কাটের পেছনে চলে যাচ্ছে, অর্থাৎ যে অংশটা কাটছি তার পেছনে চলে যাচ্ছে। সুতরাং এর যে বডিটা দেখা যাবে, এই যে বডিটা রয়েছে সেটা তো দেখা যাবে না, সেটা তো পেছনে রয়েছে, কাটের পেছনে রয়েছে। এই জায়গায় এই বডিটার জায়গায় আমরা একটা ডটেড লাইন দিয়ে শো করতে পারি। ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি এটা উচিত ছিল এখানে একটা ডটেড লাইন শো করা। কিন্তু এর যে হেড গুলো রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সেমিস্ফেরিক্যাল, আমাদের হেমিস্ফেরিক্যাল শেপ, আমাদের শেপে রয়েছে। সেই দুটো শেপ, অর্থাৎ আমরা এর প্রাইমারি হেডটা এবং নিচের দিকে থাকা সেকেন্ডারি হেডটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাবো ক্লিয়ারলি। তাহলে এই দেখো এই বরাবর কিন্তু এই রিভেটটার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে। এই ক্ষেত্রেও দেখো এখানে আমার কিন্তু একটা হ্যাচিং লাইন প্রয়োজন ছিল, হিডেন লাইন, কারণ এখানে একটা হ্যাচিং বলছি, একটা হিডেন লাইন প্রয়োজন ছিল, কারণ এটা যে আমাদের সেকশনের পেছনে রয়েছে এবং এটাকে আমরা যে ভিজিবল হবে না জিনিসটা, সেটাকে বোঝানোর জন্য, সেটাকে সিম্পলি ডিনোট করার জন্য। কিন্তু এর যে হেড পোরশনটা রয়েছে হেমিস্ফেরিক্যাল শেপটা,
তার দুটো হেডই কিন্তু আমরা নিচ থেকে দেখতে পাবো। এবারে কিন্তু আমরা যদি বলি তোমাকে একটা জিনিস বলা হয় তোমাদের, যে এই রিভেটটা দেখতে পাচ্ছি হেডটি, নাকি এই রিভেটের হেড পোর্শনটা দেখা যাচ্ছে, এই রিভেটের হেড পোর্শনটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু দেখা যাচ্ছে এই রিভেটের হেড পোর্শনটা, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এই যে নীল কালারের যে আমাদের, আমি এখানে পার্টিকুলারলি নীল কালার দিয়ে যেটা হাইলাইট করে দিয়েছি, তার ব্যাক সাইডে কিন্তু এই যে আমাদের হলুদ কালারের রিভেটটি কিন্তু ঢাকা পড়ে গেছে হেডটা। তো এখানে আমি যেটা দেখতে পাবো সেটা কিন্তু বাস্তবে নীল কালারের হেডটি, ঠিক আছে। হলুদ কালারের হেডটা কিন্তু এই পেছনে চলে যাবে। তো এইভাবে এই কারণের জন্য কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যখন আমরা ড্রয়িং করব। তো এইটাই ছিল আমাদের বেসিক্যালি জিগজ্যাগ রিভেট এবং চেইন রিভেটিং, যেগুলো অ্যালাইনমেন্টের বেসিসে করা হয়েছিল রিভেটের ক্লাসিফিকেশন। থ্যাংক ইউ।